বন্ধুরা, কাউকে নিয়ে সমালোচনা করা, কারো ব্যাপারে কটু কথা বলা, কাউকে নিন্দা করা, কাউকে ঈর্ষা করা, এই সমস্ত কিছু আপনার উন্নতি ও খুশিতে বাধা সৃষ্টি করে, আপনার জীবনের উপর খারাপ প্রভাব ফেলে। ভাগ্যের লেখা কি কখনো বদলানো যায়? আজকের এই স্টোরি থেকে জানতে পারবেন যা কিছুই পরমেশ্বর আমাদের জীবনে আগে থেকে লিখে রেখেছেন সেগুলোকে কি কখনো মুছে ফেলা সম্ভব? যদি আপনি এই সমস্ত কিছু জানতে চান তাহলে এই সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই শুনুন। অনেক বছর আগের কথা, এক গ্রামে এক কৃষক থাকত যার নাম ছিল রামু। তার পরিবারে দুইজন ব্যক্তি ছিল, সে আর তার স্ত্রী। তাদের বিবাহ 10 বছর পার হয়ে গেছিল, কিন্তু কোনো সন্তান হয়নি। তাই তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যদি তাদের কোনো সন্তান হয় তাহলে তাকে ঈশ্বরের নামে দান করে দেবেন। দীর্ঘ এত বছর পর এবার তাদের একটা সন্তান জন্মগ্রহণ করে। তখন ওই কৃষক খুবই খুশি হলো। আশপাশের সমস্ত লোক তাকে শুভকামনা জানাতে আসলো। এরপর একদিন ওই কৃষকের ঘরের বাইরে একজন সাধু ভিক্ষা নেওয়ার জন্য আওয়াজ দিতে থাকে। কৃষক প্রচণ্ড খুশিতে ছিল, কারণ সে এখন বাবা হয়েছে। সে খুশি মন নিয়ে ঘরের বাইরে আসলো এবং সাধুকে দেখে প্রণাম করে ঘরের ভিতরে আসতে অনুরোধ জানালো আর তাকে বসার আসন দিল। এরপর যখন সাধু মহারাজ ঘরের মধ্যে বসেন তখন কৃষক বলেন, হে মহাত্মা, আমার ঘরে অনেক দিন পর বাচ্চার জন্ম হয়েছে। আপনি এখানে এসেছেন, আমরা ধন্য হয়েছি। দয়া করে আমাদের বাচ্চাটির নামকরণ করে যান। যখন সাধুটি সেই বাচ্চাটিকে কোলে নেন তখন তিনি দেখতে পান যে ওই বাচ্চাটির কপালে রাজযোগ আছে। সাধু বাচ্চাটির কপালে এই রাজযোগ দেখে একটু অবাক হয়ে যান। এরপর ওই কৃষক যখন সাধুটিকে এমন অবাক হতে দেখেন তখন সে সাধুটিকে জিজ্ঞাসা করে, হে সাধু মহারাজ, আপনাকে এমন উতালা কেন দেখাচ্ছে? আপনি কি খারাপ কিছু দেখতে পেয়েছেন আমার শিশুর মধ্যে? তখন সাধুটি বলে, আমি উতালা নই, আমি অবাক দৃষ্টিতে খুশি হয়ে এটাই দেখছি, এই পুত্র একদিন এখানকার রাজা হবে। তোমার পুত্রের মধ্যে রাজযোগ রয়েছে। এ কথা শুনে কৃষক সেই সাধুকে বলে, হে গুরুবর, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আমরা অনেক গরিব, দুবেলা ভাত জোগাড় করতে গায়ের ঘাম মাটিতে পড়ে। আমাদের সন্তান কিভাবে একজন রাজা হবে? আমাকে একটু বুঝিয়ে যদি বলেন তাহলে আমরা ধন্য হই। তখন সাধুটি বলেন, তোমার পুত্র যখন 18 বছরে পা দেবে তখন তার বিবাহ হবে এই রাজ্যের রাজকুমারীর সাথে, আর তখন সেই হবে পরবর্তী রাজা। ওই সাধুর এই কথা শুনে সেই কৃষক আরো খুশি হয়ে ওঠে। এরপর সাধুর ওই কথাটি গ্রামে ছড়িয়ে পড়ে। যখন গ্রামের লোক এটা জানতে পারে যে ওই কৃষকের ছেলে একদিন ওই রাজ্যে রাজা হবে তখন সমস্ত লোকেরা সেই বাচ্চাটিকে দেখার জন্য কৃষকের বাড়িতে আসতে থাকে। এরপর একদিন ওই রাজ্যের রাজা একটা হরিণের পিছু নিতে নিতে একটা গভীর জঙ্গলের মধ্যে চলে যায়, আর সে রাস্তা হারানোর সাথে সাথে হরিণটিকেও হারিয়ে ফেলে। সে অনেক তৃষ্ণার্ত হয়ে পড়েন। সে যেহেতু বনের অনেকটা গভীরে চলে এসেছিল তাই সে আশপাশে কোনো পুকুর বা নদী দেখতে পেল না যেখান থেকে সে জলপান করে তার তৃষ্ণা মেটাবে। রাজা জঙ্গলের মধ্যে এদিক ওদিক করতে থাকে একটু জলের আশায়। এরপর রাজা জলের খোঁজে পৌঁছে যায় ওই গ্রামের মধ্যে যেখানে ওই কৃষকের বাড়ি ছিল। যখনই সে ওই গ্রামের মধ্যে পৌঁছায় তখন সে একটা সাধুর কুঠির দেখতে পায়। রাজা ওই সাধুর কাছে গিয়ে তাকে প্রণাম করে তার তৃষ্ণা মেটানোর অনুরোধ জানায়। সাধুটি তাকে বিশ্রামের জন্য বসতে বলেন আর তিনি কুঠিরের ভিতরে জল আনতে যান। এরপর সাধুটি সেই রাজাকে জল দেন। রাজা জল পান করতে করতে দেখেন অনেক মানুষ একত্রিত হয়ে কোথাও একটা যাচ্ছেন। তাই রাজা কৌতূহল বশে সেই সাধুটিকে সমস্ত লোকের ব্যাপারে জানতে চান যে তারা সবাই কোথায় যাচ্ছে। তখন ওই সাধুটি বলেন,
ওরা সব ওই গ্রামের শেষ বাড়িতে যাচ্ছেন, যেখানে একজন কৃষকের সন্তান হয়েছে। সে খুব ভাগ্যবান, তাই তাকে সবাই দেখতে যাচ্ছে। এবং একজন সাধু মহারাজ তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। তখন রাজা জিজ্ঞাসা করেন, সাধু মহারাজ এমন কি ভবিষ্যৎবাণী করেছেন যে কারণে সমস্ত লোকেরা সেখানে যাচ্ছেন? তখন সাধুটি বলেন, ওই পরম সাধু বলেছেন যে তার পুত্রের বয়স যখন 18তে পা দেবে, তখন তার বিবাহ এই রাজ্যের রাজকন্যার সাথে হবে এবং তার পুত্র হবে এই রাজ্যের রাজা। সাধুর এই কথা শুনে রাজা অনেক রেগে ওঠে যে একজন সাধারণ কৃষকের ছেলের সাথে তার কন্যার বিবাহ কিভাবে সম্ভব। এরপর রাজা ওই সাধুটিকে বলেন, আমি এই রাজ্যের রাজা, আর আপনার কি মনে হয় যে আমি একজন সাধারণ কৃষকের ছেলেকে আমি আমার কন্যা দান করব আর তাকে রাজা বানিয়ে দেব? তখন সাধুটি রাজাকে বলেন, হে রাজন, যেটা ভাগ্যে লেখা আছে সেটাকে পরিবর্তন করার ক্ষমতা এ জগতে কারণ নেই। রাজার নিজের ক্ষমতার উপর খুব অহংকার ছিল, তাই সে বলে উঠল, হে সাধু মহারাজ, আমি এই ভাগ্যের লেখাকে বদলে দেখাবো। তখন সাধুটি একটু হেসে বলেন, হে রাজন, আপনিও এই রাজ্যেই থাকবেন, আমিও এই রাজ্যে থাকব। সময় আসুক, সময় বলে দেবে। এ কথা শুনে রাজা সেই সাধুকে প্রণাম করে তিনি তার রাজমহলে ফিরে যান। রাজা সারা রাত ঘুমাতে পারল না। তিনি এটাই ভাবতে থাকেন যে কোনোভাবে ওই সাধুর ভবিষ্যৎবাণীকে সত্যি হতে দেওয়া যাবে না। আমি কোনো মতেই ওই কৃষকের ছেলের হাতে আমার কন্যাকে তুলে দেব না। তাই পরদিন রাজা তার ভেষ বদল করে আশপাশের লোকদের জিজ্ঞাসা করতে করতে ওই কৃষকের বাড়িতে পৌঁছায়। রাজা কৃষকের বাড়িতে পৌঁছে বাইরে থেকে আওয়াজ দেয়। কৃষক আওয়াজ শুনে বাইরে আসে এবং তাকে দেখে জিজ্ঞাসা করে যে আপনি কে আর কি বা চান? রাজা তখন বলেন, আমি একজন শেঠ, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমি ওখানকার সব থেকে ধনী ব্যক্তি। আমি সমস্ত লোকের মুখে শুনেছি যে তোমার ঘরে একজন ভাগ্যবান বাচ্চার জন্ম হয়েছে, যার ভাগ্যে রয়েছে রাজযোগ। তখন কৃষক বলে, হ্যাঁ শেঠজি, আপনি ঠিক শুনেছেন। তখন রাজা সেই কৃষককে বলেন, যদি তুমি খারাপ কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে পারি। তখন কৃষকটি বলে, অবশ্যই বলুন। রাজা তখন বলেন, তোমার এই কৃষক দুর্দশা অবস্থা থেকে তোমার বাচ্চা কিভাবে একজন রাজা হবে এটা কি কখনো ভেবে দেখেছো? তুমি কখনোই তোমার পুত্রকে লালন পালন করে একজন রাজা বানাতে পারবে না। কখনোই এই রাজ্যের রাজা তোমার পুত্রকে মেনে নেবে না, কারণ তুমি একজন গরিব কৃষক। বাবন হয়ে চাঁদ ধরা যায় না, তাই তুমি তোমার পুত্রকে আমাকে দিয়ে দাও। আমি তোমার পুত্রকে লালন পালন করব, সন্তানের স্নেহ দিয়ে বড় করব, তাহলেই সে হতে পারবে এই রাজ্যের রাজা। রাজা আরো বলে, তুমি একজন সাধারণ কৃষক, তুমি কখনোই তোমার পুত্রকে রাজার মতো যোগ্য করে তুলতে পারবে না। তখন কৃষকটি সেই রাজাকে বলে, হ্যাঁ শেঠজি, আপনি ঠিকই বলছেন, আমরা এই বাচ্চার লালন পালন ঠিকমতো করতে পারবো না। তখন কৃষকের কথা শুনে কৃষকের স্ত্রী বলেন, শেঠজি, আমরা সমস্ত কিছু মেনে নিচ্ছি, আমি আমার বাচ্চাকে আপনার হাতে তুলে দিচ্ছি, কিন্তু আমার বাচ্চা যখন 18 বছর পূর্ণ হবে তখন আমার পুত্রকে আমার কাছে ফেরত দিতে হবে। রাজা তখন বলেন, ঠিক আছে, তোমার পুত্র যখন 18 বছর হবে তখন সে একাই তোমার বাড়িতে চলে আসবে। এটা বলে রাজা ওই পুত্রকে নিয়ে নেয় এবং সেখান থেকে চলে আসে। এরপর রাজা নিজের সাথে করে ওই বাচ্চাটিকে নিয়ে একটা নদীর পাড়ে চলে আসে। রাজা এক মুহূর্তের জন্য ভাবল ওই বাচ্চাটিকে ওই নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দেবে আর সেই বাচ্চাটির সেখানেই মৃত্যু হয়ে যাবে, কিন্তু রাজা বাচ্চাটির কোমল মুখের দিকে চেয়ে সেটা করতে পারল না। অনেক চিন্তা ভাবনা করার পর রাজা একটা কাঠের সিন্ধুক জোগাড় করল। এরপর ওই বাচ্চাটিকে কাঠের সিন্ধুকের মধ্যে ভরে তাকে জলের মধ্যে ভাসিয়ে দিল। রাজা তখন ভাবে ওই সিন্ধুকটি ভেসে ভেসে অন্যত্তরে চলে যাবে। যদি সত্যি ওর বড় কপাল হয় তাহলে সে বাঁচবে, নতুবা একটা সময় পর ডুবে মারা যাবে। এটা ভেবে সে নিশ্চিন্ত হয়ে রাজমহলে ফিরে আসে। সে ভাবতে থাকে, এখন ওই বাচ্চাটি আর কখনোই ফিরে আসবে না, আর তার কন্যার বিবাহ তার সাথে আর দিতে হবে না। তিনি মনে মনে আরো ভাবেন,
আমি ভাগ্যের লেখাকে পরিবর্তন করে দিয়েছি। ওদিকে ওই সিন্দুকটি ভাসতে ভাসতে নদীর একটা কিনারায় পৌঁছায়, যেখানে একজন ধনী ব্যক্তি সূর্য দেবতাকে জল অর্পণ করছিল। ওই শেঠ যখন সিন্দুকটি খুলে দেখেন, তখন তার মধ্যে একটা ফুটফুটে বাচ্চাকে দেখতে পায়। ওই শেঠের কোনো সন্তান ছিল না। শেঠ বাচ্চাটিকে নিয়ে নিজের ঘরে যায়। শেঠের স্ত্রী বাচ্চাকে দেখে অনেক খুশি হয়, আর শেঠকে জিজ্ঞাসা করে সে বাচ্চাটিকে কোথায় পেল। তখন সে ওই বাচ্চাটির ব্যাপারে বলেন যে তাকে কোথায় কিভাবে পেয়েছেন। ওই শেঠ ও তার স্ত্রী বাচ্চাটির জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ জানান। এরপর ওই বাচ্চাটি ওই শেঠের বাড়িতেই লালন পালন হতে থাকে। শেঠ বাচ্চাটির নাম রেখেছিল সূর্য। ধীরে ধীরে 18 বছর কেটে যায়। সূর্য ছিল অত্যন্ত চতুর ও মেধাবী। সূর্যের চাতুরতা ও মেধাবীতে সেই শেঠ আরও ধনী ব্যক্তি হয়ে ওঠেন। একদিন এক ব্যবসায়িক লোকের সাথে সূর্য কথা বলছিল। ব্যবসায়িক যা বলছিল সূর্য তার যথাযথ উত্তর দিচ্ছিল। এটা দেখে ব্যবসায়ী সূর্যকে বলতে থাকে, তুমি অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, তুমি আগামী দিনে একজন অনেক বড় ব্যক্তিতে পরিণত হবে। বড় ব্যবসায়ী তার প্রশংসা করছিল। ঠিক তখনই ওই রাজা সেখান দিয়ে যাচ্ছিল। সে অন্য একটা রাজ্যে নিজের কোনো কাজে যাচ্ছিল। রাজা যখন সূর্যের দিকে দেখেন, তখন তিনি সেখানে থেমে যান। এরপর তিনি সূর্যকে জিজ্ঞাসা করেন, হে পুত্র, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তোমার পিতার নাম কি? তখন সূর্য বলে, মহারাজ, আমি এখানকার শেঠ মদন মোহনের পুত্র। এটা শুনে রাজা সেখান থেকে চলে যান। নিজের কাজ শেষ করার পর রাজা যখন ফিরে আসেন, তখন তিনি সেখানকার শেঠ মদন মোহনের বাড়িতে যান এবং তিনি তাকে বলেন যে তোমার পুত্র অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী। আমি চাই আপনার পুত্রকে আমার কন্যার সাথে বিবাহ দিতে। রাজার এমন কথা শুনে সেই শেঠ বলে ওঠেন, হে মহারাজ, আমরা ওই পুত্রের আসল পিতামাতা নই। আমরা তাকে শুধু লালন পালন করেছি, কিন্তু সে আমাদের পুত্রের থেকে অনেক বড়। রাজা ওই শেঠ মদন মোহনকে বলেন যে ওই ছেলেটি তোমার পুত্র নয়, তাহলে সে কে? তারপর ওই শেঠ মদন মোহন রাজাকে তার সমস্ত কাহিনী খুলে বলেন। সে কিভাবে নদীতে সেই ছেলেটিকে পেয়েছিলেন। যখন রাজা মদন মোহনের সমস্ত কথা শোনেন, তখন রাজা অবাক হয়ে যান। রাজা তখন বুঝে যান ওই ছেলেটি হলো ওই বাচ্চা যাকে সে 18 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিল। রাজা আর মদন মোহন এই সমস্ত কথাই আলোচনা করছিল। ঠিক তখনই সেখানে সূর্য চলে আসে। রাজা সূর্যকে দেখার পর শেঠ মদন মোহনকে বলে, শেঠজি, আমার একটা কাজের কথা মনে পড়েছে। আপনি যদি আপনার ছেলেকে দিয়ে মহারানীকে একটা চিঠি পাঠিয়ে দেন, তাহলে আমি আপনাকে 50 মোহর দেব। কারণ আমি এখন আর রাজমহলে যেতে পারছি না, আমাকে এখান থেকেই যেতে হবে। সূর্য এমন কথা শুনে মহারাজকে বলে, হ্যাঁ মহারাজ, কেন নয়, অবশ্যই আমি আপনার চিঠি সময় মতো রাজমহলে পৌঁছে দেব। রাজা ওই চিঠির মধ্যে চুপি চুপি একটা কূটনীতিক বার্তা লেখেন এবং চিঠিটির সাথে একটা আংটি দিয়ে দেন, যাতে রানী এটা বুঝতে পারে যে আসলেই রাজা নিজেই পাঠিয়েছেন। এরপর সূর্য চিঠিটা নিয়ে বেরিয়ে পড়ে রাজমহলের উদ্দেশ্যে। সে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পার হচ্ছিল, আর হঠাৎ করে সে রাস্তা হারিয়ে ফেলে। সেই রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসে। তখন সে রাত কাটানোর জন্য একটা জায়গা খুঁজতে থাকে। হঠাৎ সে দেখতে পায় জঙ্গলের মধ্যে একটা কুঠির রয়েছে। তখন সে সেই কুঠিরের দিকে যায় আর ভাবে সে আজকে রাতটা এখানেই কাটিয়ে সকালে সঠিক দিশা খুঁজে বার করে সে রওনা দেবে। এটা ভেবে সে ঘোড়াটিকে গাছে বেঁধে কুঠিরের সামনে যায়। আর কুঠিরের সামনে যাওয়া মাত্রই দেখতে পায় যে ওই কুঠিরের ভিতরে একজন বৃদ্ধ মহিলা খাবার তৈরি করছেন। বৃদ্ধ মহিলা সূর্যকে দেখে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কে, এই জঙ্গলের মধ্যে কি করছো, আর বিনা অনুমতিতে কেন দরজার মুখে এসে দাঁড়িয়েছ? তখন সূর্য বলে, আমি পথ হারিয়ে ফেলেছি, তাই আজকে রাতটা এখানেই কাটাতে এসেছি। কাল সূর্য উদিত হলেই সে এখান থেকে চলে যাবে। সূর্যের এহেতুক কথা শুনে আর তার মিষ্টি মুখটি দেখে বৃদ্ধ মহিলাটির তার উপর মায়া হয়। কিন্তু এরপর বৃদ্ধ মহিলাটি সূর্যকে বলে, হে পুত্র, তুমি ভুল জায়গায় চলে এসেছো। এটা ডাকাত সর্দার কালুর ঘর।
তারা কিছুক্ষণ পরেই ফিরে আসবে। তারা যদি এখানে এসে তোমাকে দেখে নেয় তাহলে তুমি অনেক বিপদে পড়বে। তখন সূর্য বলে, এত রাতে অন্ধকারে আমি আর কোথাও যেতে পারবো না। যদি আমি বাইরে যাই তাহলে জঙ্গলি জানোয়ার আমাকে খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমি এখানেই থেকে যাই, যা কপালে আছে তাই হবে। এই কথা বলে সূর্য একটা ঘরের কোণায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ডাকাতরা যখন ওই ঘোড়াটিকে তাদের বাড়ির সামনে দেখে তখন তারা সেই বৃদ্ধ মহিলাটিকে সেই ছেলেটির ব্যাপারে জানতে চায়। এরপর বৃদ্ধ মহিলাটি বলেন যে এর নাম হচ্ছে সূর্য। ছেলেটি খুব ভালো মনের মানুষ, আর সে রাজার কাজে রাজবাড়িতে যাচ্ছে। এই কথা শুনে ডাকাতগুলো একটু ঘাবড়ে যায়, সে কোনো গুপ্তচর না তো। তাই ডাকাতরা তার কাছে গিয়ে গুপ্ত কিছু আছে কিনা সেগুলো চুপিসারে খুঁজতে থাকে। তারা দেখতে পায় ছেলেটির থলিতে একটা চিঠি আর একটা হীরের আংটি রয়েছে। ডাকাতটির মনে হয় আংটিটা নিয়ে চিঠিটা ছিঁড়ে ফেলে ছেলেটিকে ঘর থেকে বার করে দেবে, কিন্তু পর মুহূর্তে সে একবার ভাবে চিঠিটাকে একবার পড়ে নেওয়া যাক। এরপর ডাকাত সর্দার যখন চিঠিটা পড়ে তখন তারা সমস্ত কিছু বুঝে যায়। বৃদ্ধ মহিলা তাদেরকে জিজ্ঞাসা করেন যে চিঠিতে কি লেখা রয়েছে। তখন সেই ডাকাতদের মধ্যে একজন বলে ওঠে, ওই চিঠির মধ্যে লেখা আছে ওই ছেলেটি যখনই চিঠি নিয়ে রাজমহলে পৌঁছাবে তখনই তাকে যেন মেরে ফেলা হয়, আর এই কাজটি যেন আমি পৌঁছানোর আগেই হয়ে যায়। ওই বৃদ্ধ মহিলা যখন এই কথাটি শোনেন তখন তিনি বলেন, রাজা কত ধূর্ত, একে উচিত শিক্ষা দেওয়া দরকার। ডাকাত সর্দারকে বলে, এই নির্বোধ বালককে বাঁচাতেই হবে। এরপর ডাকাতরা ওই চিঠিটাকে বদলে ফেলে আবার সেটা ওই সূর্যের থলিতে দিয়ে দেয়, সঙ্গে সেই আংটিটি। এরপর ওই ডাকাতরা সেখান থেকে ভোজন করে চলে যায়। সকাল হতেই সূর্য ঘুম থেকে উঠে পড়ে এবং বৃদ্ধ মহিলাটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সূর্য কিছুক্ষণ পরেই রাজমহলে পৌঁছে যায় এবং সে ওই চিঠিটি মহারানীর হাতে দিয়ে দেয়। মহারানী যখন চিঠিটি পড়েন তখন সেই চিঠিটির মধ্যে লেখা ছিল, এই ছেলেটি খুবই বুদ্ধিমান ও চতুর। এই ছেলেটি হলো রাজকুমারীর সাথে বিয়ে দেওয়ার উপযুক্ত পাত্র। এই জন্য আমি এই ছেলেটিকে পাঠালাম। আমার আসতে কিছুদিন দেরি হবে। আমি আসার আগেই রাজকুমারীর সাথে এই ছেলেটির বিয়ে দিয়ে দাও। মহারানী কিছু সময় ভাবতে থাকে, এমন করে কিভাবে মহারাজ অচেনা অজানা ছেলেকে রাজকুমারীর বিয়ের জন্য বলতে পারে। কিন্তু এরপর তিনি দেখেন চিঠির সাথে আংটিও রয়েছে, যেটা ওই রাজারই ছিল। এজন্য এই ছেলেটি মিথ্যা বলতে পারে না। তাই তিনি রাজকুমারীর বিবাহ ওই ছেলেটির সাথে করিয়ে দেন। কিছুদিন পর রাজা ফিরে আসে। তখন সে জানতে পারে ওই ছেলেটির বিবাহ তার কন্যার সাথে হয়ে গেছে। এটা শোনা মাত্রই রাজা অত্যন্ত রেগে যায়, আর তিনি মহারানীকে জিজ্ঞাসা করেন যে তুমি এমনটা কেন করলে। তখন মহারানী বলেন, মহারাজ, চিঠিতে যেমনটি ছিল, আপনি যেমনটি লিখেছেন, আমি ঠিক আপনার আদেশ পালন করেছি। এরপর মহারাজ ওই মহারানীকে চিঠিটা দেখানোর জন্য বলেন। এরপর মহারানী যখন চিঠিটা মহারাজকে দেখান তখন ওই চিঠিতে অন্য কিছু লেখা থাকে। এটা দেখে রাজা অনেক উত্তেজনার বশে তার সৈন্যদের ডাকে আর বলে, ওই সূর্যকে ধরে নিয়ে আসো। সৈন্যরা সঙ্গে সঙ্গে যায় আর সেই সূর্যকে তার কাছে ধরে নিয়ে আসে। এরপর রাজা খুব রেগে গিয়ে সূর্যকে বলে যে তুমি ধোঁকা দিয়ে আমার কন্যাকে বিয়ে তো করেছো, কিন্তু আমি তোমাকে আমার জামাই হিসাবে গ্রহণ করব না। সূর্য রাজার এই কথা শুনে বলে, কিন্তু মহারাজ, আমি তো আপনার সাথে কিছুই করিনি। তখন রাজা বলে, তুমি আমাকেও বোকা বানাতে চাও। আমি কখনোই তোমাকে নিজের জামাই হিসাবে স্বীকার করব না। তোমার জন্ম থেকেই তোমাকে আমার রাজ্য থেকে দূরে সরিয়ে রেখেছি। তুমি ছিলে এক কৃষকের পুত্র। এসব কথা বলতে বলতে রাজার এক সৈন্য রাজার কাছে এসে বলে, মহারাজ, বাইরে একজন সাধু মহারাজ এসেছেন। সে এখনই আপনার সাথে দেখা করতে চান। রাজা ওই সাধু মহারাজকে ভেতরে আসার অনুমতি দেন। এরপর যখন ওই সাধু মহারাজ ভিতরে আসেন তখন রাজা তাকে প্রণাম করেন এবং তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করেন। তখন সেই সাধু মহারাজ বলেন, হে রাজন, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। রাজা তখন বলেন, না সাধু মহারাজ, আমি আপনাকে চিনতে পারছি না। তখন সাধু মহারাজ বলেন, আমি হলাম সেই ব্যক্তি যাকে তুমি আজ থেকে 18 বছর আগে ভাগ্যের লেখা মুছে দেওয়ার কথা বলে এসেছিলেন। যখনই সাধু মহারাজ এ কথা বলেন তখনই রাজা চমকে যান।
তার সমস্ত কিছু মনে পড়ে যায়। সাধু মহারাজ একটু হেসে বলেন, কি মহারাজ, ভাগ্যের লেখা কি আপনি বদলাতে পেরেছেন? তখন রাজা বলেন, না সাধু মহারাজ, আমি ভাগ্যের কাছে হেরে গিয়েছি। তখন সাধুটি বলেন, হে রাজন, ভাগ্যের কাছে কেউ জিততে পারে না, এজন্য তুমি এখন তাকে নিজের জামাই হিসাবে গ্রহণ করো, এতেই তোমার ভালো হবে। তুমি তোমার রাজপাট তাদের হাতে তুলে দাও। তখন রাজা করুণ স্বরে সেই সাধু মহারাজকে বলেন, হে মণিবর, আপনি যা বলবেন তাই হবে। এরপর রাজাকে বুঝিয়ে সাধু মহারাজ সেখান থেকে চলে যান। আর তখন রাজা সূর্যের কাছে ক্ষমা চান এবং তার রাজপাট সেই সূর্যের হাতে তুলে দেন। সুতরাং বন্ধুরা, ভাগ্যকে পরিবর্তন করার চিন্তা না করে নিজেকে পরিবর্তন করার চিন্তা করো। নিজের পরিবর্তনে হয়তো আপনার ভাগ্য পরিবর্তন হবে, কিন্তু ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করলে তা হয়তো কখনোই হবে না। বন্ধুরা, এই ছিল ভাগ্য নিয়ে একটি কাহিনী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।